আমি তোমাদেরকে জিওগ্রাফি বলছি, ক্লাস 10-এর জিওগ্রাফি চ্যাপ্টার 1 বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে বলছি। তবে একটি আদর্শ নদী কাকে বলে? যে নদী উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি তিনটি প্রবাহ দেখা যায়। একটা উচ্চগতিতে নদীর ঢাল খুব বেশি হয় এবং গভীরতা বেশি হয়, মধ্যগতিতে ঢাল কমে যায়, এবং নিম্নগতিতে নদীর ঢাল একেবারেই থাকে না, অর্থাৎ একে মোহনা বলে। এই তিনটি আদর্শ ধারা অনুযায়ী তাকে আদর্শ নদী বলা হয়। নদী উচ্চগতি কাকে বলে? যে প্রবাহে নদী উৎপত্তি স্থল থেকে প্রবল বেগে নদীর ঢাল অনুযায়ী নদীর ঢাল বেশি থাকে এবং নদী নিচের দিকে বেয়ে চলে, তাকে নদী উচ্চগতি বলা হয়। মধ্যগতি হলে যখন নদীর ঢাল কমে যায় এবং নদী যখন সঞ্চয় কাজ শুরু করে দেয় তখনই নদীর মধ্যগতি বলা হয়। উচ্চগতিতে নদীর ক্ষয় কাজ বেশি থাকে আর মধ্যগতিতে নদীর সঞ্চয় কাজ বেশি থাকে। আর নদীর মোহনা বা নিম্নগতি হলো যেখানে নদীর ঢাল একেবারে থাকে না এবং নদীর সঞ্চয় কাজও শেষ হয়ে যায়, নদীতে বদ্বীপ গড়ে ওঠে, তাকে নদীর নিম্নগতি বলা হয়। এবার হলো নদীর ক্ষয়কার্যের ফলে যেসব ভূমিরূপগুলি গঠিত হয়, আমি সেগুলি তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো। তোমরা সবাই মন দিয়ে বুঝো আর সবাই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে আমাকে উৎসাহিত করো। নদীর ক্ষয়কার্যের ফলে নদীতে গিরিখাত হয়, অর্থাৎ নদী যখন প্রবল বেগে নিচের থেকে ঢাল অনুযায়ী বয়ে যায় তখনই নদীতে গিরিখাত সৃষ্টি হয়। আর ভি আকৃতির ভূমিরূপ, অর্থাৎ নদী যখন নিচের দিকে প্রবল বেগে বয়ে যায় এবং দুপাশ যখন খাড়া ঢাল হয় এবং নিচের দিকে বয়ে যায় তখন সেটা ভি আকৃতির দেখতে হয়, এটা গিরিখাত বলা হয়। আর ক্যানিয়ন হলো নদী যখন প্রবল বেগে বয়ে যায় তখন সেটা আই আকৃতি দেখতে হয় এবং নদী সেখানে ঢাল কমে নদী আইয়ের মতন দেখতে হয়, একে হলো ক্যানিয়ন বলা হয়। আর জলপ্রপাত হলো নদী যখন বয়ে যায় তখন নদীর সামনে কঠিন ও কোমল শিলা পড়লে কোমল শিলাকে ক্ষয়প্রাপ্ত করে কঠিন শিলা যখন খারাপভাবে থাকে তখন তার উপর দিয়ে নদী যে বয়ে যায় একেই জলপ্রপাত বলা হয়। আর খরস্রোত হলো নদীর প্রবাহের পথে যখন কঠিন কোমল শিলা পড়ে তখন কোমল শিলাগুলো ক্ষয়প্রাপ্ত হয়, কঠিন শিলাগুলো সিঁড়ির মতন ধাপে ধাপে যখন তৈরি হয় তার উপর দিয়ে যখন নদী খরস্রোতা বেগে প্রবাহিত হয় তখন তাকে নদীর খরস্রোত বলা হয়। আর হলো মন্থকূপ হলো উচ্চগতিতে হলো নদীর মধ্যে মন্থকূপ দেখা দেয়। আর আবদ্ধ শৈলশিলা নদী যখন বেয়ে চলে তখন নদীর সামনে যখন শৈলশিলা এসে পড়ে এবং সেখান থেকে নদী বয়ে চলে তখন তাকে দেখতে অনেকটা আবদ্ধ শৈলশিলার মতন দেখতে লাগে, তাই তাকে আবদ্ধ শৈলশিলা বলা হয়। আর নদীর সঞ্চয় কাজের ফলে কি কি ভূমিরূপ তৈরি হয়? নদীর সঞ্চয় কাজের ফলে নদীতে অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি হয়, অর্থাৎ মধ্যগতিতে নদী যখন সমভূমির উপর দিয়ে বয়ে যায় তখন নদীর ঢাল কমে যায় এবং নদীতে তখন নানা রকম নদী কাকর বালি কাদা মাটি প্রভৃতি জমা হয়, অর্থাৎ নদী তখন ক্ষয়কার্যে ছেড়ে সঞ্চয় কার্যে নদী তখন সঞ্চয় কাজ শুরু হয়ে যায়। ফলে এখানে নদীর অশ্বক্ষুরাকৃতি হ্রদ হলে নদী যখন অনেকগুলি বাঁক তৈরি হয় তখন দুটি বাঁক পরস্পরের দিকে এমনভাবে আসে এবং তার মাঝখানে ক্ষয়কার্যের ফলে তাকে দেখতে হলে অশ্বের খুদের মতন লাগে এবং নদী যখন সোজা বেগে চলে যায় এটাই অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলা হয়। আর লোয়ের সমভূমি হলো এই সঞ্চয় কাজের ফলে নদীতে যখন একটি স্থান থেকে নদী কাকর বালি কাদা যখন অন্য কোনো নিম্ন স্থানে কি সঞ্চিত হয় তখনই তাকে লোয়ের সমভূমি বলা হয়। আর হলো পলল সমভূমি। পলল সমভূমি হলে নদীতে যে নদী কাকর বালি কাদা প্রভৃতি নদীর সঞ্চয় কাজের ফলে যেখানে সমভূমির আকারে গঠিত হয় তাকে পলল সমভূমি বলা হয়। আর পলল শঙ্কু হলো নদীতে যখন সঞ্চয় কাজের ফলে নদী কাকর বালি কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে যখন পাখার মতন দেখতে হয় তখন তাকে পলল শঙ্কু বলা হয়। আর নদী মঞ্চ, নদীতে সঞ্চয় কাজের ফলে নদী কাকর বালি কাদা প্রভৃতি এমনভাবে সঞ্চিত হয় যখন সেই ভূমিরূপটি দেখতে অনেকটা মঞ্চের মতন লাগে তখন তাকে নদী মঞ্চ বলা হয়। আর হিমবাহ কাকে বলে? পর্বতের গায়ে যখন তুষারপাত জমে এবং বিশাল বরফের স্তূপ যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচের দিকে প্রবাহিত হয় তখন তাকে হিমবাহ বলা হয়। আর নদীর স্বাভাবিক বাঁধ কাকে বলে? নদী যখন বয়ে চলে তখন নদীর সামনে নদী কাকর বালি কাদা প্রভৃতি জমা হয়ে যে বাঁধের আকারে তৈরি হয় তাকে নদীর স্বাভাবিক বাঁধ বলা হয়। আর ঝুলন্ত উপত্যকা কাকে বলে? নদীতে যেমন অনেকগুলি উপনদী থাকে তেমনই হিমবাহে অনেকগুলি উপহিমবাহ থাকে এবং সেই উপহিমবাহী উপত্যকাগুলি হিমবাহী উপত্যকার থেকে অগভীর হয়, ফলে মূল উপত্যকা বড় হিমবাহী উপত্যকাটি যখন সরে যায় তখন ছোট ছোট উপত্যকাগুলি দেখতে ঝুলন্ত আকারে লাগে বলে ঝুলন্ত উপত্যকা বলা হয়। আর নদীর নিম্নগতিতে
বদ্বীপ সৃষ্টি হয়, অর্থাৎ নিম্নগতিতে নদীর ঢাল একেবারেই থাকে না। ফলে এখানে যে নুড়ি, কাকর, বালি, কাদা প্রভৃতি সে সঞ্চিত হয়েছিল, যেটা মধ্যগতি থেকে সঞ্চিত হয়ে যাচ্ছিল, সেগুলো নিম্নগতিতে সব সঞ্চিত হয়ে নুড়ি, কাকর, বালি, কাদা বাংলায় ব অক্ষরের মতন দেখতে থাকে বলে একে বদ্বীপ বলা হয়। আর পিরামিড চূড়া কাকে বলে? নদী যখন প্রবাহিত হয় তখন নুড়ি, কাকর, বালি, নদী যখন প্রবাহিত হয় তখন কঠিন শিলা, কোমল শিলা প্রভৃতি শিলা থাকলে, নদী যখন কোমল শিলা ক্ষয়প্রাপ্ত হয়, কঠিন শিলা যখন পিরামিডের চূড়ার মতন দেখতে লাগে, তখন তাকে পিরামিড চূড়া বলা হয়। আর বায়ু প্রবাহ হলো বায়ু প্রবাহের যখন বায়ু যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যে বায়ু প্রবাহিত হয় এবং সেই বায়ু প্রবাহের ফলে যে নদীর ক্ষয়কাজ এবং সঞ্চয় কাজ দু রকমের কার্য হয়। এবং নদীর ক্ষয়কার্যের ফলে বায়ু প্রবাহের ক্ষয়কার্যের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয়েছে? বায়ু প্রবাহের ক্ষয়কার্যের ফলে গৌড়, জুইগেন, ইয়ারদাং প্রভৃতি সৃষ্টি হয়েছে। যেমন গৌড় হলো যখন বায়ু প্রবাহের ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গঠিত হয়, যাকে দেখতে অর্ধ চন্দ্রাকৃতি লাগে, তাকে গৌড় বলা হয়। আর জুইগেন হলো বায়ুর ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গঠিত হয়, তাকে জুইগেন বলা হয়, অর্থাৎ যে সমতল ভূমি তৈরি হয়। আর ইনশেল বাজ হলো, একটা ভুল হয়ে গেল।